তাহলে কি অভিষেক কোথাও একটা বাঁচতে চাইলো, বিজেপিকে এইটা বার্তা দিতে চাইলো যে ভাই আমি তোমার জয়ের পথে কোথাও বাধা হয়ে দাঁড়াবো না, আমার যে ক্যান্ডিডেট আছে আমি ভাই উইথড্র করে নিচ্ছি। তিলজলা তপসিয়ায় নোটিশ পড়ে না, বাড়ি ভাঙা হয়ে যায়, আর অভিষেককে এতদিন ধরে নোটিশ দেওয়া হয় কেন, কোন যুক্তিতে? এতদিন ধরে যখন বসেছিল রেল, তখনও বিজেপির ছিল, আজকেও বিজেপির আছে। তখনও হচ্ছে যে সরকারটা বিজেপির ছিল, আজও সরকারটা বিজেপির, তখনও কেন্দ্রীয় সরকারের, আজও কেন্দ্রীয় সরকারের। সেদিন কেন করেনি এই কাজ? টাকার দাম এভাবে আমাদের পড়ে যাবে, তখন নরেন্দ্র মোদী এসে এই কথা বলেননি সোনা আর কিনতে আমি না করে দেবো। স্বর্ণ ব্যবসায়ীদের পেটে লাথি পড়ছে আজকে। দিদি, যেই ফলটাই 29 তারিখ ভোটের আগে কার্যত বিরোধী যে পার্টি ছিল সিপিআইএম বা বিজেপি, তাদেরকে প্রচার পর্যন্ত করে দেওয়া হয়নি, প্রার্থী তিনি নিজেই বলেছিলেন। এখন পুনর্নির্বাচন হলো, তিনি প্রচার করলেন, যে ফলাফল একেবারে 40,604 ভোট পেয়েছেন, সেখানে বিজেপি জিতেছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান দাপুটে সেখানকার নেতা ছিলেন, তিনি একেবারে চতুর্থ স্থানে চলে গেলেন। এটাই আসলে পশ্চিমবঙ্গের আসল চিত্র। তৃণমূল কংগ্রেস ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে তৃণমূল কংগ্রেস এই অবস্থাতেই যাবে। ওখানে দীর্ঘদিন আমরা কোনো প্রচার করতে পারিনি। আমাদের প্রার্থী যিনি, তিনিও ভীষণভাবে ঢুকতে পেরেছেন এমন নয়। অতগুলো বুথের মধ্যে মাত্র 2 না 3টে বুথে নির্বাচনের আগে প্রচার করতে পেরেছিলেন, বাকিটা গোটাটাই চৌঠামের পরে প্রচার করতে পেরেছেন। তারপরে দাঁড়িয়েও আমাদের এই ভোটের ফলাফল হয়েছে, যেখানে আমরা 85টা বুথে আমরা কিন্তু 1 নম্বরে আছি। তৃণমূল কংগ্রেস একটা বুথেও জিততে পারেনি। ফলতার নির্বাচন এটা প্রমাণ করলো যে যে যা খুশি চৌঠা মে যে যা খুশি ফল নিয়ে বিধানসভার ভেতরে যা, কার 80টা আছে, কার 80টা কম আছে, বেশি আছে, এটা কোনো ব্যাপারই না। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মানুষের চেতনায় আজকের দিনে বিরোধী হিসেবে, বিজেপি বিরোধী যদি কেউ থেকে থাকে, তাহলে সেটা অতি অবশ্যই সিপিআইএম, বামপন্থীরা। এই যে আমরা আর আইএসএফ একসঙ্গে লড়েছিলাম, এই শক্তিটা আমরা আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির প্রধান বিরোধী হিসেবে এই রাজ্যে প্রতিষ্ঠিত। এবং এই যে ডোমকলে আমরা দেখলাম যে এতদিন এই 2021-এর যেখানে একটাও আসন পায়নি সিপিএম, সেখানে ডোমকলে একটা আসন। এটা তো নতুন করে আপনাদের এই যে লড়াই, সেই লড়াইয়ে তো অনেকটা বেশি আশা বেশি যোগাচ্ছে। অবশ্যই ডোমকল আমাদেরকে দেখিয়েছে। আমরা এটা বিশ্বাস করি যে ডোমকলই আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গকে রাস্তা দেখাবে, পথ দেখাবে। ডোমকলে যেভাবে রানাদা কাজ করা শুরু করেছে, যা ভবিষ্যতে করতে চায়, আমরা নিশ্চিত যে সেই কাজ ভবিষ্যতে আমরা অতি অবশ্যই করতে পারবো ডোমকলে। এবং এখন তাহলে ধীরে ধীরে এই যে বারবারের যে অভিযোগটা আপনারা করতেন যে তৃণমূল কংগ্রেস যেদিন হেরে যাবে তার বিকাল থেকেই সেই দলটাই আর থাকবে না, পার্টিটাই আর থাকবে না, এই ফলতার পুনর্নির্বাচনে তো তাহলে সেটা বলে দিল। ফলতার নির্বাচনের পুনর্নির্বাচনের অনেক আগের থেকেই আসলে এটা শুরু হয়ে গেছিলো। 4 মের দুপুরবেলার থেকেই তৃণমূল কংগ্রেস নামক পার্টিটা ঘরে ঢুকতে শুরু করে দিয়েছিল। আমরা দেখেছি বিভিন্ন গণনা কেন্দ্রে আমাদের কর্মীরা যখন বেরিয়ে এসছেন, তাদের সঙ্গে মত বিনিময় হয়েছে, আলাপচারিতা হয়েছে, তখন আমরা জানতে পেরেছি যে গণনা কেন্দ্রের ভেতরেই তৃণমূল কংগ্রেস বেলা 12টার পর থেকে উধাও হয়ে যাচ্ছিল। এ তো আমাদের চোখের সামনে আছে। আমাদের কিন্তু থাকতে কোথাও কোনো অসুবিধে হয়নি, আমরা কিন্তু দাঁতে দাঁত চিপে পড়েছিলাম। আমরাও তো 2011-তে হেরেছিলাম। 2011-তে আমরা হারার পরেও আমাদেরকে তাড়ানোর জন্য, আমাদের গণনা কেন্দ্র থেকে বের করার জন্য আমাদের মারধর করতে হয়েছিল। একদম শেষ পর্যন্ত আমাদের কর্মীরা কিন্তু দাঁতে দাঁত চিপে লড়াই করেছিল। আমরা বিনা যুদ্ধে কোথাও এতটুকু মাটি ছেড়ে দেয়নি। আজকে তৃণমূল কংগ্রেস দলটাকে দেখুন যে পুরোটাই একদম বিনা যুদ্ধে সারেন্ডার করে দিয়েছে। এ ওর সে নেতার নামে দোষ চাপাচ্ছে, এ ওই নেতার নামে দোষ চাপাচ্ছে। এর অদ্ভুত পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের মধ্যে চলছে, যেটা দেখে মনে হচ্ছে না আদৌ যে তৃণমূল কংগ্রেস দলটা 4 মের আগে পর্যন্ত এই রাজ্যে দাঁড়িয়ে সরকার পরিচালনা করেছে। এবং শুধু সেটা নয়, আর একটা ইন্টারেস্টিং বিষয়, এই যে ফলতার নির্বাচনের কথা বলছিলেন, প্রার্থী পালিয়ে গেল কেন, কিসের জন্য? কোথাও এজেন্ট দিতে পারবে না বলে পালিয়ে গেল, নাকি অভিষেকের একেবারে ডান হাত, অভিষেকের নেক নজরে থাকা ব্যক্তি
আমরা সবাই এখন জানতে পারছি ওদের দলের লোকেরাই বলছে, হ্যাঁ। এবং এ তো আমরা জানি অভিষেক ওখানে গিয়ে কি কি করেছে, জাহাঙ্গীর ঠিক কত লিড দিয়েছিল, এ সবই আমরা জানি। কিন্তু ভেতরে ঠিক জাহাঙ্গীর কতটা দাপুটে ছিল সে তো এখন তৃণমূলের ভেতরের লোকেরা বলছে, বাইরেই বলছে, প্রকাশ্যেই বলছে। কেন পালালো, কেন পালালো? হ্যাঁ, তাহলে কি অভিষেক কোথাও একটা বাঁচতে চাইলো, বিজেপিকে এইটা বার্তা দিতে চাইলো যে ভাই আমি তোমার জয়ের পথে কোথাও বাধা হয়ে দাঁড়াবো না, আমার যে ক্যান্ডিডেট আছে আমি ভাই উইথড্র করে নিচ্ছি, তুমি ওখানে আর আমার বাড়িতে কোনো নোটিশ টোটিস পাঠিও না, আমাকে একটুখানি বা এতবার করে নোটিশ পাঠাও যাতে আমি একটু আইনি সহায়তা নেওয়ার, আইনি পরামর্শ নেওয়ার একটু সুযোগ পাই। তা না হলে দেখুন না, হকারদের জন্য নোটিশ কবে থেকে পড়েছে? তিলজলা তপসিয়ায় নোটিশ পড়ে না, বাড়ি ভাঙা হয়ে যায়, আর অভিষেককে এতদিন ধরে নোটিশ দেওয়া হয় কেন, কোন যুক্তিতে? কিন্তু ভাঙা হয়নি না, ভাঙা তো হয়নি, ভাঙা তো হয়নি, ওসব ছেড়ে দিন। যে অভিষেককে এত সময় দেওয়া হয়, হ্যাঁ, কিন্তু তিলজলা তপসিয়ায় সময় দেওয়া হয় না, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এই যে ডায়মন্ড হারবার মডেল, যেখানে 24-এর লোকসভাতে এই ফলতা থেকে সবচেয়ে বেশি লিড দিয়েছিল, 1 লক্ষের বেশি লিড দিয়েছিল, তার মানে সেটা সমস্তটাই ভুয়ো ছিল, যেখানে 5,000ও ভোট পায়নি, যেটা দেখলাম। হ্যাঁ, তার মানেটা হচ্ছে আসলে এটাই যে ওখানের মানুষ ভোট দিতে পারেননি এতদিন ধরে, এবং এটা ফলতার মানুষ বলছেন যে আমরা এতদিন পর্যন্ত ভোট দিতে পারিনি। 2011-র আগে যেরকম উচ্ছ্বাস নিয়ে, যেরকম উৎসবের মেজাজে আমরা ভোট দিতে যেতাম, আমরা চাইছি আবার সেই পরিবেশ ফিরে আসুক, সেই পরিবেশ ফিরে আসুক, এটা ফলতার মানুষ বলছেন। তার মানে ওখানে যে ভোটটা হতো সেটা মানুষ ভোট দিতেন না, ওটা জাহাঙ্গীরের ভূতেরা এসে ভোট দিয়ে যেত। দিদি, এই যে হকার উচ্ছেদ নিয়ে আপনি বললেন, দিকে দিকে হকার উচ্ছেদ চলছে, সমস্ত স্টেশন প্ল্যাটফর্মগুলো ফাঁকা করে দেওয়া হচ্ছে, এবং বলা হচ্ছে কি স্টেশন পরিষ্কার করতে হবে, যাত্রীদের নিরাপত্তা, রেল যেটা বলছে। তো যাত্রীদের নিরাপত্তা মানে এতদিন তো কোনো কিছু আমরা দেখিনি, কেন্দ্রেতে তো ছিলেন সরকার, বিজেপি সরকারই তো ছিলেন। এটা নিরাপত্তার কথাই যখন উঠলো, তাহলে একটা কথা বলি, এই যে স্টেশনে স্টেশনে হকার বন্ধুরা থাকেন না, এটা মানে এটা তুমিও পারবে এটা বুঝতে। আমরা মেয়েরা যখন একটু রাত হয়ে যায় আমাদের ট্রেনে করে ফিরতে, আমাদের ভরসা কিন্তু থাকেন এই হকার বন্ধুরাই, এই হকার দাদা, হকার ভাইরা, তাদের দোকানটা, সেখানে গিয়েই কিন্তু আমরা দাঁড়াই। কোথাও কেউ একটা বাজে দৃষ্টিতে দেখছে, ফলো করছে, এরকমটা বুঝতে পারলে আমরা কিন্তু ওই হকার বন্ধুদের পাশে গিয়েই দাঁড়াই। কোনো রেল পুলিশের কিন্তু আমরা বিশেষ দেখা পাই না। কখনো কখনো স্টেশনে 2-1 রেল পুলিশের দেখা মেলে। রাতের দিকের অভিজ্ঞতা হচ্ছে রেল পুলিশরা নিজেরাই তো হচ্ছে যে আমরা দেখি মহিলা রেল পুলিশ থাকে না, তা বরঞ্চ আমরা ছেলে রেল পুলিশ অনেক সময় অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যেও যাদের দৃষ্টির সামনে পড়তে হয় তারা তখন লেডিস কম্পার্টমেন্টে উঠে বসেন। এই ঘটনা ভুরি ভুরি রয়েছে। আর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? সরকারের। আমাদের রুটি রুজির ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব কার? সরকারের। একটার সঙ্গে আরেকটার কোথাও কোনো রকমের কোনো বিরোধ নেই, কোথাও কোনো বিরোধ নেই। এই যে যারা আজকে বলছে যে স্টেশন থেকে হকার উঠে গেলে আমাদের সুবিধে, তারা সত্যিই কজন স্টেশন দিয়ে যাতায়াত করেন আমি জানি না, আমি অন্তত সেই ডেটা দিতে পারবো না। হ্যাঁ, কিন্তু ওই স্টেশন দিয়ে আমরা যারা রেগুলার মানে অন্তত সপ্তাহে 2-3 বার আমাদেরকে যাতায়াত করতেই হয় স্টেশনগুলো দিয়ে, আমরা জানি ওই হকার বন্ধুরা না থাকা মানে আমাদের নিরাপত্তা এবং তার সাথে সাথে ওই আমাদের মানে পকেটে কতটা ঠিক টান পড়বে। মল থাকছে, সোনার দোকান থাকছে। এক্স্যাক্টলি, মলও থাকবে, সোনার দোকান থাকছে, একটা বিলাসবহুল হেড মাসাজ হবে, বডি মাসাজ হবে, পেডিকিওর হবে, এরকম একটা রেলের সুন্দর ব্যবস্থাপনা থাকছে, সেখানে ওয়েটিং রুম থাকছে। আমার আপত্তি নেই কোনোটাতে। আমার কথা হচ্ছে যে অঞ্জলি জুয়েলার্স থেকে শুরু করে সেনকো গোল্ড থেকে শুরু করে ফ্যাশন মল, এরকম নানান, আমি 1-2-3টের নাম বললাম, মঞ্জিনিস থেকে শুরু করে আরও এরকম অনেকগুলো, অনেক KFC, ওয়াও মোমো সবাই রয়েছে। এদের সবার জন্য যদি জায়গা নির্দিষ্ট করা যায় তাহলে নির্দিষ্ট হকার পলিসি চালু করুক। এটা রেলকে চালু করতে হবে, নির্দিষ্ট হকার পলিসি চালু করুক, হকারদের নির্দিষ্ট লাইসেন্স থাকুক, কার্ড থাকুক, তাদের জন্য নির্দিষ্ট জোন থাকুক। ওই বড় বড় সোনার দোকান ভেতরে থাকার জন্য আমাদের যদি অসুবিধে না হয় তাহলে হকার জোন থাকলেও আমাদের কোথাও কোনো অসুবিধে হবে না। হকার জোন করে দেওয়া হোক।
যা হকার রয়েছেন তাদেরকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে পর্যাপ্ত পরিমাণ জায়গা তাদেরকে দেওয়া হোক। আমার ধারণা তাতে কেউ আমাদের মানে রেলযাত্রীরা যারা আমরা মনে করছি যে হকার থাকা না থাকলে আমাদের অসুবিধায় পড়তে হবে, আমরাও কেউ এতটুকু অসন্তুষ্ট হব না। আবার কোথাও দাঁড়িয়ে ওই হকার বন্ধুরাও কেউ হচ্ছে অসন্তুষ্ট হবেন না। এবং তারা প্রত্যেকেই চান যে সঠিকভাবে লাইসেন্স নিয়ে ব্যবসাটা করতে। একদমই তাই, একদমই। কেউ চায় না যে বেআইনিভাবে ব্যবসা করতে, কেউ চায় না। সবাই নিজের ব্যবসার, নিজের কর্মসংস্থানের বৈধ স্বীকৃতি চান। এখানে কোথাও কোনো দ্বিমতের জায়গা নেই। আচ্ছা বলুন তো, এই শিয়ালদা স্টেশনে গেলেই রেলওয়ের প্ল্যাটফর্মের মাঝে ওয়াও মোমোর দোকান আছে, আছে তো? তাহলে ওই ওয়াও মোমোর দোকান যদি থাকতে পারে, তার মানে ওই জায়গাটা যাত্রীদের যাতায়াতের কাজে লাগছে না, তাই তো? তাহলে ওই রকম জায়গাতে কেন আরো 4 জন হকারকে বসার সুযোগ করে দেওয়া যাবে না? এ তো নির্দিষ্ট প্রশ্ন থাকবেই। এখন মুশকিল হচ্ছে যে এইসব বললেই একদল লোক আবার বলা শুরু করবে যে তোমার বাড়িতে কেন তুমি গিয়ে হকার বসাচ্ছ না। অনেকেই বলছে, এই অভিজ্ঞতা আমাদের আছে যে বাড়িতে নিয়ে গিয়ে হকার বসান। বাড়িতে কেন বসাবো? বাড়িটা আমাদের বাড়ি, এটা আমাদের ব্যক্তিগত সম্পত্তি তো। হ্যাঁ, তাহলে উল্টো দিকে উঠে আসবে যে রেলের প্রপার্টি, এটা রেলের প্রপার্টিতে দাঁড়িয়ে কেন বসাচ্ছ? আরে রেলটা তো রাষ্ট্রের প্রপার্টি, রাষ্ট্রটা তো জনকল্যাণমূলক রাষ্ট্র, এ তো পুলিশ স্টেট নয়। সরকারের হাতে একমাত্র পুলিশ আছে, আর সেই পুলিশকে দিয়ে সর্বত্র যেখানে বুলডোজার চালানোর ইচ্ছা হবে বুলডোজার চালাবে, যেখানে মনে হবে যে এখান থেকে এখন মানুষকে উঠিয়ে দেওয়া দরকার উঠিয়ে দেবে। আচ্ছা, এই যে উঠিয়ে দিচ্ছে, দীর্ঘদিন ধরে বসেছিল তাহলে কাদের গাফিলতিতে? সেই অফিসারদের জন্য কি ব্যবস্থা নিচ্ছে এ তো বলতে হবে। আজকে 15টা বছর এই রাজ্যে সরকার ছিল তৃণমূলের, তো তখন তো তাদের কোনোদিনও আমরা দেখিনি এরকম তুলে দিতে, কারণ রেল তো কেন্দ্রের, রেল তো রাজ্যের। ইন্টারেস্টিং বিষয় এটাই যে ডবল ইঞ্জিনের সরকার হলো, অদ্ভুতভাবে রেল আগে কখনো এই ধরনের অভিযানে নামেনি। শুধু 15 বছর কেন, তার আগেও মাঝে মাঝে 2-1বার চেষ্টা করেছে, হয়েছে, ব্যবস্থাপনা হয়েছে। কোভিডের পরে একটা সংকট এসেছিল, এ আমরা প্রত্যেকে জানি, কিন্তু কোনোদিন এরকম ব্যাপক হারে নামেনি। ডবল ইঞ্জিনের সরকার মানে আসলে শুধু ডবল ইঞ্জিনের সরকার থাকবে আর আমাদের ডবল পে করতে হবে না, এ তো হতে পারে না। পেট্রোলের দাম আজকে, পেট্রোল ডিজেলের দাম আজকে বোধহয় 113 টাকা হলো। গত কয়েকদিনে বোধহয় 4বার পেট্রোল ডিজেলের দাম বাড়লো। শুধু তো সেটুকুতে হবে না, তার সাথে দাঁড়িয়ে আমাদের বেশি পে করতে হবে। এখন সাধারণ গরিব মানুষ, যে মানুষ ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে, নিজেরা বলছে, তাদেরই তো বাড়ি ভাঙা পড়ছে। এখন একটা দুধ চা খেতে গেলে 20 টাকা দিতে হচ্ছে। দুধ চা খেতে গেলে শুধু 20 টাকা দিতে হচ্ছে না, মানে এরকম যদি জিনিসের দাম ধরে বিবেচনা করি, শিয়ালদা স্টেশন চত্বর এসব জায়গায় তো 20 টাকা ঝালমুড়ির দাম। আর একটু এগিয়ে গেলে, একটু গ্রামের চত্বরে চলে গেলে, সেখানে 10 টাকা ঝালমুড়ির দাম। এই ঝালমুড়িটা যদি 20 টাকার ঝালমুড়িটা না থাকে, তাহলে তো ঝালমুড়ির প্যাকেট কিনে খেতে হবে। সেই প্যাকেটের দাম কত? ডায়েট চিড়া বিক্রি হয়, ঝালমুড়ি প্যাকেটে বিক্রি হয়, আচ্ছা, তারপর নানান বাহারি কেক বিক্রি হয়, লেবু জল ওখান থেকে কিনে খেতে গেলে 10 টাকা 15 টাকা। এই লেবু জলের বিকল্প আছে, সুন্দর কোল্ড ড্রিঙ্কের বোতল 20 টাকার কমে হবে না। তাহলে এই যে বাড়তি পকেটে টান পড়বে, এই টাকাটা কে জোগাবে? এখনো পর্যন্ত তো ডিএ হয়নি যে ওই টাকাটা বাজারে রোল হবে আবার। আমাদের মানুষের আয় বাড়ছে না কোনোভাবেই, উপরন্তু জিনিসের দাম বাড়ছে। তার উপরে সরকারগুলো এমনভাবে কাজকর্ম পরিচালনা করছে যাতে একদিকে মানুষের পেটে লাথি পড়ছে, ওর অন্যদিকে যে মানুষের পেটে সরাসরি লাথি পড়ছে না সে মানুষের কাছেও খাবার জিনিসের দাম তুলনামূলকভাবে অনেক দামি হয়ে যাচ্ছে। মানুষের পেটে লাথি মারার কথা, ডবল ইঞ্জিনের সরকার এসছে তো আমাদের এখন। চাকদায় একজন হকার, তার একটা ছাতার দোকান ছিল, লোন টোন করে অত্যন্ত কষ্ট করে তিনি ওই দোকানটি করেছিলেন, তাকে কেউ কোনোদিন বাধা দেয়নি। এই রেল পুলিশ সেদিনও বিজেপির আন্ডারে ছিল, মানে কেন্দ্রীয় সরকারের আন্ডারে ছিল, কেন্দ্রে সেদিনও বিজেপির সরকার ছিল, আজও কেন্দ্রের সরকারের আন্ডারে আছে, আজও বিজেপির সরকার আছে। সেদিন দাঁড়িয়ে কেউ তাকে বলেনি, সে যখন দোকানটা লাগাচ্ছিল ওখানে, তখন তাকে কেউ বলেনি যে তুমি এখানে দোকান দিতে পারবে না, এটা রেলের জায়গা। সেদিন রেলের কর্তৃপক্ষ, রেল পুলিশ কোথায় ছিল? এই যে হকার উচ্ছেদ শুরু হলো, সবার তো মানসিক চাপ নেওয়ার ক্ষমতা সমান হয় না।
ভদ্রলোক টেনশনে ভুগতে শুরু করলেন, ডিপ্রেশনে চলে গেলেন এবং শেষে সুইসাইড করলেন গিয়ে। এর দায় কে নেবে? এই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সময় দাঁড়িয়ে এত কথা বলেছিল, হকারের বুলডোজার চললে নাকি উনি গিয়ে বুক পেতে দাঁড়াবেন, আজকে একটা বক্তব্য শুনছেন? একটা বক্তব্য শুনছেন? এই যে ক্যাবিনেট মিনিস্টার এসে তারপরে প্রত্যেক ক্যাবিনেট মিটিংয়ের পরে দাঁড়িয়ে ও অগ্নিমিত্রা দি তিনি এত কথা বলে চলেছেন, অগ্নিমিত্রা দেবীর মুখে একটা কথা শুনেছেন? একটা কথা শুনছেন এই হকারদের কথা নিয়ে? নির্বাচনের আগে যা যা বলেছিল তার কতটা কি করছেন না করছেন এখনো পর্যন্ত বিচার করার সময় আসেনি। কিন্তু এই কথা ঠিক, নির্বাচনের আগে এটা বলে আসেনি যে পেট্রোল ডিজেলের দাম বাড়াবো, টাকার দাম এভাবে আমাদের পড়ে যাবে। তখন নরেন্দ্র মোদী এসে এই কথা বলেননি। সোনা আর কিনতে আমি না করে দেব, স্বর্ণ ব্যবসায়ীদের পেটে লাথি পড়ছে, আজকে লাথি মারার ব্যবস্থা করে দিয়েছেন। এই কথা তো তখন বলেননি নির্বাচনের আগে। নির্বাচনের সময় কি কি বলেছিলেন করবেন, কি করছেন কি করছেন না সেটা দেখা যাবে এরপরে, কিন্তু যেগুলো বলেননি অথচ করছেন সেগুলো তো ভয়াবহ প্রভাব দেখা এই যাচ্ছে। যে মানে সংকল্পপত্রে ছিল যে 1 কোটি চাকরি দেওয়া হবে, সেই কারণে আবার এই হকারগুলোকে তুলে দিচ্ছেন না তো? চাকরি দেওয়ার সঙ্গে হকারের কি সম্পর্ক? এই হকারদেরকে যদি চাকরি দেয়, এই হকারদেরকে চাকরি দেওয়ার, চাকরিটা দেবে কোথায়? চাকরি দেওয়ার জন্য তো একটা জায়গা চাই নির্দিষ্ট, হয় শিল্প তৈরি করতে হবে, এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়েছে বলে আমাদের শোনা নেই, অথবা হচ্ছে রাজ্য সরকারি পদগুলোতে নিয়োগ করতে হবে, এখনো পর্যন্ত কোথাও হয়েছে বলে আমাদের জানা নেই। হ্যাঁ, হকারদের মধ্যে অনেকেই গ্র্যাজুয়েশন পাশ করা আছেন, অনেকে ক্লাস 8 পাস আছেন, যার যেরকম যোগ্যতা আছে যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবেন, আমাদের কোথাও কোনো অসুবিধা নেই। কিন্তু এগুলো কি কোথাও একটাও হয়েছে কিছু? তাদের কোনো পুনর্বাসন বা যাই হোক কোনো প্রত্যাশা দেওয়া হয়নি। পুনর্বাসনের কথা তো বলছেই না, মানে কোনো কথা তো বলতে হবে। এই পুনর্বাসনের দাবি তো আমরা করছি, এই পুনর্বাসনের দাবি তো আমরা করছি, যারা এতদিন ধরে হকারদের কাছ থেকে একটা ভারী অঙ্কের তোলা তুললো স্টেশনগুলোতে, সেই তৃণমূল কংগ্রেস তো হাওয়া। এই পুনর্বাসনের দাবি আমরা করছি, আমরা খুব পরিষ্কার করে বলছি পুনর্বাসন দিতে হবে, আর তা না হলে হচ্ছে যে কাউকে উচ্ছেদ করা যাবে না। এতদিন ধরে যখন বসেছিল রেল, তখনও বিজেপির ছিল, আজকেও বিজেপির আছে, তখনও হচ্ছে যে সরকারটা বিজেপির ছিল, আজও সরকারটা বিজেপির, তখনও কেন্দ্রীয় সরকারের, আজও কেন্দ্রীয় সরকারের। আর সেদিন কেন করেনি এই কাজ? কেন বসতে দিয়েছিল? এ প্রশ্নের উত্তর তো আগে দিতে হবে। আরেকটা বিষয় যেটা সোশ্যাল মিডিয়াতে এখন আমরা প্রচুর দেখতে পাচ্ছি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করছেন যে কেন তিনি দেবরাজ চক্রবর্তীর মামলাটা লড়লেন। তো একজন বামপন্থী বা বাম নেত্রী হিসেবে মানে দলের ভেতরে কি এই নিয়ে কোনো সমস্যা আছে, নাকি সবটাই সোশ্যাল মিডিয়া বিপ্লব চলছে? আমাদের দলের ভেতরে যদি কোনো কথা হওয়ার থাকে নিশ্চিতভাবে সেটা সোশ্যাল মিডিয়ায় আমরা করব না। সেই আলোচনা নির্দিষ্টভাবে পার্টি মিটিংয়েই হবে। মানুষের বক্তব্য আছে, মানুষের কথা আছে, বিকাশদারও নির্দিষ্ট কিছু কথা আছে, নির্দিষ্টভাবে দলের মধ্যে এই নিয়ে আলোচনা হবে। আলোচনা হওয়ার পর আপনারা জানতে পারবেন, মানুষও জানতে পারবেন। আমি শুধু বলবো, বামপন্থী সমর্থকদের শুধু একটাই কথা বলবো, একটু ধৈর্য রাখতে বলবো, এত অধৈর্য হতে না করব। দল নিশ্চিতভাবে আপনাদের বক্তব্য, বিকাশদার বক্তব্য সবটাকে নিয়ে নিশ্চিতভাবে আলোচনা করবে। আলোচনা না হওয়ার তো কোনো কারণ নেই, আলোচনা না হওয়ারও কোনো জায়গা আমাদের পার্টির মধ্যে নেই। কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। আমি যেটুকু সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে এই যে ধরুন কেসটা ছিল যে এটা ক্রিমিনাল কেস হবে না সিভিল স্যুট হবে, অ্যান্ড বিকাশদা মামলা লড়ে ঠিক করেছেন না ভুল করেছেন এটা পার্টি সিদ্ধান্ত নেবে, পার্টি তারপর নিশ্চিতভাবে জানাবে যা জানানোর। আমি এই প্রশ্নে ঢুকছি না। কিন্তু যার উদ্যোগে এটা হয়েছে তিনি নিজে একজন আইনজীবী, ওই এলাকার বিধায়ক হয়েছেন, হ্যাঁ, তাতে উনি নিশ্চিতভাবে তো এটা জানেন যে এটা কোন কিসের আন্ডারে এই কেসটা হওয়া উচিত। তিনি ভুল পদ্ধতিতে এগোলেন কেন? কোর্টের বিচারপতি কি রায় দিয়েছেন না দিয়েছেন সে তো কে উকিল তার জন্য তার মুখ দেখে দেননি। কোর্টের বিচারপতির কোথাও একটা দাঁড়িয়ে জাস্টিফাইড মনে হয়েছে পয়েন্টগুলো, তাই হয়তো তাই দিয়েছেন উনি, নিশ্চিতভাবে এটাই ঘটে। তো তাহলে সেখানে দাঁড়িয়ে উনি ভুল পথে এগোলেন কেন? তাহলে কি দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সিদের যে বিপুল পরিমাণ দুর্নীতি, বিপুল চুরি, ওই অঞ্চল গোটা এলাকা জুড়ে তোলাবাজি, গোটা এলাকাটা জুড়ে তোলাবাজি,
সেই ক্ষোভটা কাজে লাগিয়ে তো উনি এসছেন সরকারে, এরকম বিভিন্ন দিকে বিভিন্ন রকমের ক্ষোভ কাজে লাগিয়ে। তাহলে সেই ক্ষোভগুলো এখন আপাতত প্রশমিত করতে এই ঘটনা ঘটালেন, এবং পরবর্তীকালে নিশ্চিতভাবে ভুল পথে মামলা হলে মামলার মেরিট থাকে না, এও আমরা জানি। তাহলে এই মামলাকে বেপথু করতে কি বিপথগামী করতে কি এইভাবে কেসটা করলেন, যেটা আগেই হচ্ছে যে অর্ডার পেয়ে গেল। আমরা অনেক কিছু নিয়ে পোস্ট দেখলাম। বিকাশ দা সেদিন সকালেই হাওড়ায় হকারদের উচ্ছেদ নিয়ে একটা মামলা করেছেন এবং তাতে স্টে অর্ডার এসছে। ওই বিজেপির নেতারা তার বিরুদ্ধে দাঁড়িয়ে একটা কথা বলেনি তো। হঠাৎ করে এই কেসটা নিয়ে এত মাথা ব্যথা ওদের হলো কেন? এই প্রশ্নের উত্তরগুলো তো আমাদের মনে আছে। আমি আবারও বলছি, বারবার বলছি, মানুষের যে কথা আছে, বিভিন্ন স্তরে আমাদের সমর্থকদের যে কথা আছে, এই সবটা নিয়ে পার্টির ভেতরে নিশ্চিতভাবে বিকাশদার কি কথা আছে, নিশ্চিতভাবে আলাপ আলোচনা করার জায়গা আছে, ভবিষ্যতে অতি অবশ্যই হবে, সেটার জন্য একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু তার সাথে সাথে এই পয়েন্টগুলোকে তো ফেলে দেওয়া যায় না। এই পয়েন্টগুলোকে তো মাথায় রাখতে হবে আমাদের, কিসের জন্য করা হলো। মানে এটা তার মানে নির্দিষ্টভাবে এই একটা ইস্যু নিয়ে মানুষকে বোঝানো, ভুল বোঝানো, বা সেটা সোশ্যাল মিডিয়া না, কোথাও একটা না দাঁড়িয়ে এটাও মনে হচ্ছে যে এই হকার উচ্ছেদের থেকে দৃষ্টি ঘোরাতেই কি তাহলে এই পার্টিকুলার কেসটাকে নিয়ে এইভাবে বিজেপি নামলো, এটাও একটু ভেবে দেখার তো দরকার রয়েছে। এবং তার সাথে দেখুন, এই বিরোধীদের হয়ে কেস লড়া ভারতবর্ষের ইতিহাসে নতুন ঘটনা নয়। যে ব্যক্তিকে নিয়ে আলোচনা হচ্ছে, বিকাশদাকে নিয়ে আলোচনা হচ্ছে, বিকাশদারও এই ঘটনা নতুন কিছু নয়। অর্জুন সিংয়ের হয়ে আগে মামলা লড়েছেন। কোনটা আমাদের পার্টি কিভাবে দেখেছে না দেখেছে আমি কোনো কিছুর মধ্যে যাচ্ছি না। হ্যাঁ, আগে মামলা লড়েছে তো। হ্যাঁ, সজল ঘোষের হয়ে ফিরদৌস শামীম মামলা লড়েছে লেবুতলার পুজো বন্ধের সময়, পুজো নিয়ে যখন ওই সমস্ত এলো। সেদিন দাঁড়িয়ে বিজেপিকে তো কোথাও একটা কথা বলতে শুনিনি। আজকে দাঁড়িয়ে যখন এই পার্টিকুলার কথাটা বলছে, কোথাও একটা দাঁড়িয়ে মনে হচ্ছে যে এটা কি কেস ঘুরিয়ে দেওয়ার কোনো জায়গা ছিল তাহলে?